আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা জাতীয় দলে বেশ কয়েকজন ইয়াংস্টার ফুটবলারকে আস্তে আস্তে যে লিওনেল স্কালোনি সুযোগ দেবেন সেটার স্পষ্ট একটা বার্তা কিন্তু সর্বশেষ স্কোয়াডে তিনি দিয়ে রেখেছেন। এখন একটা দলে অনেক বেশি ইয়াংস্টার প্লেয়ার থাকার অনেক অনেক সুবিধার মধ্যে একটা নির্দিষ্ট খুবই ভালো সুবিধা হচ্ছে আপনি তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং আরও যদি নির্দিষ্ট করে বলতে হয় আপনি তাদেরকে ভিন্ন ভিন্ন পজিশনে আপনার চাহিদা অনুযায়ী খেলাতে পারবেন। যেহেতু তারা এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিশড নন জাতীয় দলে, সেহেতু তাদেরকে কেন্দ্র করে কোচের ভিন্ন রকমের এই প্ল্যান এবং সেখানে একটা বড় রকমের স্বাধীনতার ব্যাপার আছে। উদাহরণ হিসেবে দেওয়া যায় লিওনেল স্কালোনি কিভাবে একেবারে ক্যারিয়ারের শুরুর দিকে একজন রড্রিগো ডি পল, যিনি কিনা মূলত উইঙ্গার হিসেবে বা কখনো কখনো নাম্বার 10 হিসেবে খেলতেন, তাকে পুরোদস্তর একজন মিডফিল্ডার বানিয়ে ফেলেছেন। কিভাবে একজন উইঙ্গার, বিশেষ করে রাইট উইঙ্গার নিকো গঞ্জালেসকে ডিফেন্স মেন্টালিটির একজন ওয়াইড লেফট উইঙ্গার বা লেফট সাইডেড মিডফিল্ডার বানিয়ে ফেলেছেন। আমি বেশ কয়েকজন আর্জেন্টাইন এই ইয়াংস্টার প্লেয়ারদের প্রোফাইলটা একটু আপনাদের সামনে ব্যাখ্যা করি এবং তাদেরকে ভিন্ন ভিন্ন কোন রোলে আসলে খেলানো যায় এবং স্কালোনির জন্য এটা আসলে কেমন সুবিধা হতে পারে সেটা এক্সপ্লেন করছি। প্রথম যে প্লেয়ারটা নিয়ে আলোচনা করি সে প্লেয়ারটার নাম মাতিয়াস সুলে। মূলত একজন রাইট উইঙ্গার পজিশনে আনহেল ডি মারিয়া ডিরেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। তবে মাতিয়াস সুলের গত সিজনে বেশ কয়েকটা ম্যাচ দেখেছি, মুভমেন্টগুলো দেখেছি, আপনি তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলালেই ভালো। তবে তার পাশাপাশি অনেক সময় ডি মারিয়াকেও যেমন রাইট সাইডেড ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে, অর্থাৎ একজন আরএম হিসেবে। তবে তিনি মূলত রাইট উইঙ্গার এবং আরএম এর মাঝামাঝি যে স্পেসটা আছে সেই স্পেসটা ব্যবহার করবেন, রাইট সাইডের হাফ স্পেসটা ব্যবহার করবেন, এমন একটা রোলে কিন্তু এই মাতিয়াস সুলেকে খেলানো যায়। এরপর ভ্যালেন্তিন কার্বনি প্রসঙ্গে চলে আসি। তিনিও কিন্তু রাইট উইঙ্গার হিসেবে লিওনেল স্কালোনির সিস্টেমে খেলেছেন। তবে এর পাশাপাশি তাকে কিন্তু একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা অনেকটা নাম্বার 10 রোলে বা আরেকটু ডিফেন্সিভ দায়িত্ব দিয়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই রোলটাতে সেন্ট্রাল জায়গায় খেলানো যায়। অর্থাৎ এই প্লেয়ারটারও কিন্তু ডবল একটা প্রোফাইলের অন্তত বেশ কয়েকটা নির্দেশিকা আমরা ইতিমধ্যে দেখেছি। এরপর একুই ফার্নান্দেসের কথা বলতে চাই। এজিকুয়েল ফার্নান্দেস কিংবা একুই ফার্নান্দেস এই প্লেয়ারটা আর্জেন্টিনা জাতীয় দলে একটা সুযোগের দাবিদার। তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই ফরমেশনটা যদি 4-3-3 হয় সেখানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যে পজিশনগুলোতে লিয়ান্দ্রো পারেদেস খেলেন, যে পজিশন হিসেবে ব্যাকআপ প্লেয়ার হিসেবে এখনও কিন্তু গিদো রদ্রিগেজ টিকে গিয়েছেন, সেই পজিশনটাতে আস্তে আস্তে জায়গা করে নিতে পারেন এই একুই ফার্নান্দেস। যদি 4-4-2 ফরমেশনে চলে যায় তাহলে সেখানে একজন সেন্টার মিডফিল্ডার হিসেবে কিন্তু একে খেলানো যায়। এবং একুই ফার্নান্দেস মূলত একজন লেফট ফুটেড ফুটবলার অনেকেই বলেন, তবে ডান পা বা পা দুপায়ে কিন্তু প্রায় কাছাকাছি রকমের একটা দক্ষতা অলিম্পিকেও দেখেছি। সেক্ষেত্রে সাবস্টিটিউট হিসেবে রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার যে কোনো এক জায়গায়ও কিন্তু তাকে খেলানো যাবে। অর্থাৎ বড় রকমের কিন্তু একটা অপশন একুই ফার্নান্দেস নিয়ে আসতে পারবেন, তাকে ঘিরে এক্সপেরিমেন্ট করা যাবে। কোন পজিশনে তিনি সবচেয়ে ভালো করতে পারেন সেটা দেখার জন্য স্কালোনি কিন্তু যথেষ্ট সুযোগও পাবেন। এরপর ভ্যালেন্তিন বার্কো প্রসঙ্গে চলে আসে। বার্কো মূলত একজন লেফট ব্যাক এবং ওই জায়গা থেকে ট্যাগলেফিকো এবং মার্কোস অ্যাকুনিয়ার ওই পজিশনটাতে খেলবেন। তবে এর পাশাপাশি মাঝে মধ্যে বার্কো কিন্তু লেফট উইং ব্যাক পজিশনটাতেও খেলতে পারেন, মাঝে মধ্যে লেফট মিডফিল্ডেও কিন্তু চলে আসতে পারেন। তিনিও একটার পর একটা অপশন কিন্তু দেবেন, অর্থাৎ হাই অন দ্য পিচ থেকেও তিনি কিন্তু সেখানে একটা কন্ট্রিবিউট করতে পারেন, এমন একটা ভার্সেটাইল প্রোফাইল কিন্তু ভ্যালেন্তিন বার্কোও দেন। এরপর জুলিয়ান সিমিওনের কথাও বলতে হবে, যদিও জানি না আসলে কতটুকু সুযোগ পাবেন। ক্লাব ফুটবলে কখনো লেফট উইং কখনো রাইট উইংয়ে তিনি কিন্তু খেলেছেন। ওই যে নিকো গঞ্জালেসের কথা বলি, সেরকম একটা প্রোফাইল কিন্তু এই প্লেয়ারটা হতে পারেন। একই সঙ্গে সেন্ট্রাল যে কোনো একটা জায়গায় সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু কিছু ম্যাচে তাকে ব্যবহার করা যায়, এমন টাইপের একটা প্রোফাইলের অপশন কিন্তু তিনি দেবেন। সো এভাবেই এই প্লেয়ারদেরকে নিয়ে যদি সত্যিকার অর্থে চিন্তা করেন একটার পর একটা অপশন কিন্তু আপনি খুঁজে পাবেন, এবং স্কালোনিকে আসলে ডিসাইড করতে হবে যে তিনি এই প্লেয়ারদেরকে জাতীয় দলের কনটেক্সটে কোন জায়গায় বেশি করে চাচ্ছেন, কোথায় তিনি আসলে ব্যাকআপ হিসেবে কিংবা ফার্স্ট চয়েস প্লেয়ার হিসেবেও ভবিষ্যতে তাকে দেখতে পাচ্ছেন। ইয়াং প্লেয়ার যত বেশি দলে থাকবেন তত বেশি এমন টাইপের সুবিধা আসবে, এবং স্কালোনির সিলেকশনগুলোও কিন্তু এই জিনিসটা নির্দেশ করে। তিনি ওই প্লেয়ারদেরকে আসলে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যাদের এমন ভার্সেটাইল প্রোফাইল আছে। এবারের সিলেকশনে এটা আরও স্পষ্ট। ধন্যবাদ সবাইকে।